আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চে আমাদের আজকের অতিথি। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ বা মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ, যদিও তার এই অভিযোগগুলো নেহায়েতই মিথ্যা। এখন প্রিয় দর্শক, আপনারা বলতে পারেন যে যদি মিথ্যা হয়েই থাকে তাহলে এগুলো নিয়ে আলোচনার কি আছে? আলোচনার অবশ্যই আছে। তার এই বক্তব্যগুলো তাৎপর্যপূর্ণ। এই কারণে তাৎপর্যপূর্ণ, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনো কিসের উপরে ভর করে রাজনীতি করছে, তাদের কানেকশন গুলো কোথায় কোথায়, সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে। তিনি কি বলেছেন সেটুকু আগে একটু জানিয়ে রাখি আপনাদের। তিনি বলেছেন যে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। চিন্তা করে দেখেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে নির্বাচনে কারচুপি করা হয়েছে শুভেন্দুর পক্ষে। মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। মোটা দাগে এই হচ্ছে তার মন্তব্য। এখন যে কারণে বলছিলাম যে এদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনো পর্যন্ত কিসের উপর ভর করে তারা রাজনীতি করছে অথবা তাদের রাজনৈতিক পুঁজিটা কি। আমরা জানি যে কর্নেল ওলি আহমেদ সবশেষ বাংলাদেশে যে নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আগে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে তিনি নির্বাচন করেছেন এবং শোনা যায় যে বড় ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তিনি জামাতের জোটে যোগ দিয়েছিলেন। যাই হোক, সেগুলো নিয়ে তো আলোচনা আছে। এখন তিনি যে বক্তব্য দিয়েছেন সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জানানোর মতন অনেক কিছু আছে, কিন্তু এই ধরনের বেসামাল কথাবার্তা কেন? শেখ হাসিনা এতটাই শক্তিশালী হয়ে আছেন ভারতে অবস্থান করে বা আশ্রয় নিয়ে যে ভারতের মতন দেশের একটি রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নির্ধারণ করে দেন শেখ হাসিনা, আর শেখ হাসিনা সেই পরামর্শ অনুযায়ী চলেন সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে অনেক কিছু মন্তব্য করা যায়, আমরা তো আর বিশেষ বেসামাল অবস্থা থাকি না, অতএব মন্তব্য করার জায়গা থেকে নিজেকে সামনে রাখতে হচ্ছে। যাই হোক, ভারত বিরোধিতা ছাড়া এদেশের অধিকাংশ রাজনৈতিক দলের এখনো কোনো পুঁজি নেই। আমরা দেখেছি কথিত বিপ্লবী যারা রয়েছেন এনসিপির হয়ে সাবেক ছাত্র সমন্বয়ক, তারা তো ডক্টর ইউনূস সরকারের সময় পুরো 1.5 বছর ভারতের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রাম করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে যা ইচ্ছে তারা তাই করেছে। তারা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে এবং তার একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছেন এই কর্নেল ওলি আহমেদরা। দ্বিতীয় প্রশ্ন যদি এভাবে উত্থাপন করি যে মমতার জন্য দরদটা কেন উতলে উঠছে, তার মানে কি এই যে আমরা যে শুনি বা জানি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদেশের কথিত ইসলামপন্থী মৌলবাদী রাজনৈতিক বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বা দলের সঙ্গে একটা মারাত্মক কানেকশন ছিল। এদেশের মৌলবাদী শক্তির উত্থানের যে একটি ধারা বা একটা পর্যায়ে আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যোগসাজশ ছিল এবং 24শে যে গণঅভ্যুত্থান সেটির পিছনেও মমতার এক ধরনের পার্টিসিপেশন ছিল। তার কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মৌলবাদী সংগঠনগুলো যেভাবে একেবারে জ্বালাও পোড়া আন্দোলন শুরু করেছিল শেখ হাসিনার সরকারের পতনের জন্য। বিজেপি মানে নরেন্দ্র মোদীর যে ভারতীয় জনতা পার্টি, সেই দলটির যে হিন্দুত্ববাদী মৌলবাদী রাজনীতি সেটিকে নিশ্চয়ই আমরা সমর্থন করি না, কিন্তু তারা সেসব বিষয় কিছু না বলে মমতার পক্ষে দাঁড়াচ্ছেন। রহস্যটি আসলে কোথায়? এবং বিজেপি সম্পর্কে একটি কথা না বললেই নয় যে আমরা জানি যে বিজেপি হিন্দুত্ব মৌলবাদী সংগঠন, কিন্তু তা তো ভারতের জাতীয়তাবাদী বিশ্বাসী। এদেশে যে মৌলবাদী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে ইসলামপন্থী,
তারা কি বাঙালি জাতীয়তাবাদী বা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী? তারা তো ৭১-কেই স্বীকার করে না। এবং কর্নেল অলি আহমেদরা এই দেশকে জন্ম দিলেও পরবর্তীতে তারা তাদের আদর্শ ধরে রাখতে পারেননি বিশেষ সুবিধাবাদী তার জায়গা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে তিস্তার পানি চুক্তি প্রায় ১.৫ যুগ ধরে আটকে রাখলেন, সে বিষয়ে তো কর্নেল ওলিরা কখনো মুখ খোলেননি, কথা বলেননি। পাকিস্তান ইস্যুতে কি এই কর্নেল অলি আহমেদরা বা এনসিপি কিংবা জামাত টু শব্দটি করেছে? গত ১.৫ বছরে মানে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা যে একের পর এক বাংলাদেশে এসেছেন, কোথায় কোথায় গোপন বৈঠক করেছেন, আঘাত করেছেন, পাকিস্তানের জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যেসব কথিত রাজনৈতিক দলের নেতাদের যোগাযোগ বা সম্পৃক্ততা, তারা যে বাংলাদেশে এসেছেন, আমাদের স্পর্শকাতর বেশ কিছু বাহিনীতে তারা যোগাযোগ বৃদ্ধি করেছেন, সেসব বিষয়ে টু শব্দটি করেছেন? করেননি। এই যে জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত অনেকে জেল থেকে বেরিয়ে এলেন, জামিন পেলেন, তাদের বিষয়ে কোনো কথা বলেছেন? বলেননি। এই যে মার্কিন চুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সারা দেশে, তা নিয়ে এনসিপি, জামাত বা কর্নেল অলির মতন দলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? বলা তো হয়নি। তাদের একমাত্র পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। এগুলো মানুষ আর খায় না। এমনকি সাম্প্রতিক সময়ে যে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, মানবিক দুর্যোগ, হামে আক্রান্ত হয়ে সরকারি হিসাব মতে ৪০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে সহস্রাধিক মৃত্যু হয়েছে এর মধ্যে। সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের প্রতি সামান্যতম প্রশ্ন উত্থাপন করেছেন? করেননি তো। এই হচ্ছে কর্নেল অলি বা তাদের জোট সঙ্গী জামাত বা এনসিপি, এদের রাজনীতি। এর সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, যদিও কর্নেল অলি বিষয় নয়, বরং শেখ হাসিনা প্রসঙ্গ। হঠাৎ করে শেখ হাসিনার একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। তিনি তো নিয়মিত তার নেতাকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে যুক্ত হন। সেখান থেকে একটি অডিও শুনতে পেলাম। সম্ভবত একদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন। সেই বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে মানে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়বো কাদেরকে? যারা অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে এই গত প্রায় ২ বছরে, তাদের উপরে। বেশ ভালো কথা। তিনি বলছেন যে ৬ মাস অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব। সত্যিই তিনি ৬ মাসের মধ্যে দেশে ফিরে আসবেন? বাস্তবতা কি তাই বলে? হতে পারে, অস্বাভাবিক কিছু না। রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আমরা নিশ্চিত করে কেউ জানি না। কিন্তু যদি সত্যি কথার কথা হয়ে থাকে, তাহলে কি জন্য তৃণমূলের নেতাকর্মীদের মন চাঙ্গা করতে তিনি এই ধরনের মন্তব্য করতেই পারেন, কিছুটা কৌশল অবলম্বন করতেই পারেন। কিন্তু কথা হচ্ছে, এতে কজন নেতাকর্মীর মন চাঙ্গা হয় আমরা জানি না। তবে এটুকু বুঝি, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ঝুঁকি নিয়েও গত ১.৫ বছরে ছোটখাটো হলো বিক্ষিপ্ত মিছিল তারা করেছে, বিক্ষিপ্ত কর্মসূচি তারা পালন করেছে। মাঝখান থেকে কি হয়েছে? শত শত হাজার হাজার নেতাকর্মী কারাগারে গেছেন। কিন্তু কারাগারে যাওয়ার পরে কি হয়েছে? তাদের খোঁজ খবর কেউ নেননি। যদি নেতাকর্মীদের মন চাঙ্গা করতে হয়, তাদের যে মামলা মোকদ্দমা, তাদের সেই বিষয়গুলো খোঁজ খবর নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাতে গোনা ২-৪ জন ছাড়া কেউ খোঁজ খবর নেন না। লাখ লাখ টাকা দিয়ে জামিন করাতে হচ্ছে, ভিটে মাটি বিক্রি করে অনেকে জামিনের চেষ্টা করছেন, তারপর অনেকে এখনো কারাগারে রয়েছেন। এসব মিষ্টি কথাই নেতাকর্মীদের মনে মানে চিরা ভেজবে না। আরো ভয়ঙ্কর যেটি, যে শেখ পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, হাইব্রিড
নেতা কর্মীর সৃষ্টি করেছে, বিভিন্ন দল থেকে যোগ দিয়েছে লেনদেনের মাধ্যমে, এবং অঢেল পরিমাণ সম্পদ দেশের বাইরে পাচার করেছেন, তারা বহাল তবিয়তে আছেন। তারা তো সুখে শান্তিতে মোটামুটি আছেনই, কিন্তু নেতা কর্মীরা যত যা ঝক্কি ঝামেলা, জীবনের ঝুঁকি নিয়ে সবকিছু করছেন, তাদের খোঁজ খবর তো নিচ্ছেই না, বরং সেই বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কাউকে কাউকে দেশের বিভিন্ন স্থানে আবার দলের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। নেতাকর্মীরা হতাশ। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ, আবার তাদেরকেই নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। এসব মানুষদের কারণেই তো এই যে এখন যারা জীবনে ঝুঁকি নিচ্ছেন, তারাই তো বঞ্চিত ছিলেন 17 বছর বা 16.5 বছর। টুক করে দেশের মধ্যে ঢুকে পড়ব, কিংবা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয় হয় কিনা সেদিকে খেয়াল রাখো, অথবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এই ধরনের মন্তব্যে আমার মনে হয় নেতাকর্মীদের মনে এক ধরনের উন্নাসিকতা তৈরি হচ্ছে। যদি তাদের মন সত্যি সত্যি চাঙ্গা করতে হয়, তাহলে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে, এবং এটি শেখ হাসিনাকেই করতে হবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, অবশ্য দৃষ্টি মনে হচ্ছে সারা বাংলাদেশের ক্ষোভ, রাগ, ক্রোধ, ঘৃণা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর মানে একেবারে শিলাবৃষ্টি রূপে, বজ্রপাত রূপে বর্ষিত হচ্ছে। তাকে নিয়ে যে সকল আলোচনা হচ্ছে পর্দার আড়ালে, পর্দার সামনে, মিডিয়াতে, ঘরে বাইরে, ক্ষমতার কেন্দ্রে, তাতে করে মনে হচ্ছে যে তার যে দুনিয়া, সেই দুনিয়া ক্রমশ ছোট হয়ে আসছে। তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কি অন্যায় করেছেন গোপনে, কি অন্যায় করেছেন প্রকাশ্যে, সেটা আমরা ইন ডিটেলস জানি না। বাট যে বিষয়গুলো একেবারে জনসম্মুখে প্রমাণিত, সেটা হলো তার সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্দ ধারণা পোষণ করতেন, তিনি আসলে তার চেয়েও মন্দ। এটা মানুষের জনগণ এখন মুখে মুখে বলছে। 2 নম্বর হলো যে আমরা যারা সাধারণ মানুষ, তার পক্ষে সে 2009 সন থেকে নয়, আমি তো আমার সেই ছোটকাল থেকেই কি বলবো 81-82 সন থেকেই উনাকে রীতিমতো পুজো করে আসি। উনি ছিলেন আমার স্বপ্নের পুরুষ। আমি উনাকে প্রথম দেখি সম্ভবত 1980 বা 81 সনে। উনি আমার নির্বাচনী এলাকাতে গিয়েছিলেন। আমরা তখন স্কুলে পড়ি বা সেই, তো গ্রামীণ ব্যাংকের একটি শাখা উদ্বোধনের জন্য উনি গেলেন 80 সনে সম্ভবত, আমার মনে নাই, কিন্তু ওই স্মৃতিটা আমার মনে আছে। এবং সেটা নিয়ে আমি একটা অসাধারণ একটা লেখা লিখেছিলাম। ওনাকে নিয়ে আমি 2টো লেখা লিখেছি, একটা নয়া দিগন্তে, একটা বাংলাদেশ প্রতিদিনে। তো এই 2টো লেখা পড়ার পরে উনি আমাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন এবং বলছেন যে রনি, আপনি আমার সম্পর্কে যা লিখেছেন আমি নিজেও এরকমভাবে লিখতে পারতাম না, এবং আপনি আমাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, আমার গ্রামীণ ব্যাংক, আমার ডক্টরেট ডিগ্রি, আমার সবকিছু, আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি এইরকমই এভাবে ফুটিয়ে তুলেছেন। এবং উনি এই বইগুলো আবার কম্পাইল করেছেন, এই লেখাগুলো আমাদের যারা বিভিন্ন সময় ওনার লেখা বা ওনার সম্পর্কে যত লেখা আছে সেই লেখাগুলো কম্পাইল করেছেন। কম্পাইল করে ওর মধ্যে আবার একেবারে শীর্ষ জায়গাতে আমার ওই লেখাগুলো উনি ছাপিয়েছেন। ছাপিয়ে আবার ওই বই আবার আমার কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন। তো তার যে সেক্রেটারি লামিয়া মোর্শেদ, লামিয়া উনার প্রথমে লামিয়া টেলিফোন করতেন, উনি লামিয়ার সঙ্গে লামিয়া ওনার সঙ্গে আমার কথা বলিয়ে দিতেন, কিন্তু পরবর্তীতে উনি সরাসরি ডাইরেক্ট ওনার ফোন থেকে আমাকে টেলিফোন করতেন। তো বোঝার চেষ্টা করুন যে তার সঙ্গে আমার কি পরিমাণ সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে। তো যার জন্য তিনি যখন এই সরকারের প্রধান হলেন, আই ওয়াজ হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ওনার জন্য শেখ হাসিনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে। 2 নম্বর হলো ওনাকে আমি খুব ভালো জানতাম, আমি মনে প্রাণে চাইতাম যে উনি খুব ভালো করুন। উনি একবার একটা লেখা লিখেছিলেন অনেক আগে, অসাধারণ একটা লেখা লিখেছিলেন
সেই লেখাটা ছিল যে আমি যদি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতাম, তো দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হলে তিনি কি করতেন সেই কথাগুলো লিখেছেন। আমি বহুবার সেই লেখাগুলো পড়েছি, আর সেটা দ্বারা তখন থেকে আমার মনে হতো যে না, এরকম মানুষ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নন, উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে দেশ পাল্টে যাবে। তো সেই স্বপ্ন আমি ধারণ করতাম। এমনকি আমি যখন এমপি হলাম, আমি আওয়ামী লীগের এমপি হওয়ার সত্ত্বেও আমার একটা স্বপ্ন ছিল যে এই বাংলাদেশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনদিন প্রধানমন্ত্রী হন, কোনদিন রাষ্ট্রপতি হন, এই দেশের ব্যাপক পরিবর্তন হবে। আর এমপি হওয়ার আগে তো মানে উনি ছিলেন একেবারে স্বপ্নের রাজপুরুষ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কিছু হয়নি, টিল নাও। আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি, তার কাছে আমার কোনো কনসিডারেশন নেই, কোনো চাওয়ার নেই, কোনো পাওয়ার নেই, আমার কাছে তার কোনো চাওয়া পাওয়ার নেই। কিন্তু কি হলো, ওই যে যেহেতু তিনি স্বপ্নের পুরুষ, আমি চেয়েছিলাম যে তিনি খুব ভালো করুন, তিনি মাহাথির মোহাম্মদ হন, তিনি বাংলাদেশের অ্যাটলিস্ট এখন যে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন আনোয়ার ইব্রাহিম, তিনি তার পর্যায়ে হন। তারপর বারাক ওবামার মতো তার দুটি ছড়িয়ে পড়ুক, বাংলাদেশ খুব বড় কিছু না হোক কিন্তু গণতন্ত্রায়ন, তারপরে শিক্ষা, এরপরে সংবাদপত্রের স্বাধীনতা, এরপরে গ্লোবাল অ্যাসপেক্টে আমাদের যে মান মর্যাদা, এই জিনিসগুলো বাড়ুক। মানে খুব বেশি তার কাছে চাওয়া ছিল না। আমি চাইতাম উনি 5 বছর না, উনি আসলে 10টা বছর থাকুক, এবং উনি ক্ষমতায় আসবেন, 5 বছর ক্ষমতায় থাকবেন। এই ব্যাপারে রাজনৈতিক দলের যে শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আমার যতটুকু আলাপ আলোচনা হয়েছে, সেটা ধরেন 2021, 22, 23 সনে আমি যাদের সঙ্গে কথা বলেছি, আমি একই কথা বলেছি। এটি ইউনূস সাহেব জানানো না যে আসলে এই মুহূর্তে যদি একটা পালা পরিবর্তন হয়, সরকার প্রধান হওয়ার জন্য ইউনূস সাহেবের বিকল্প বাংলাদেশে কেউ নাই। তো সেখানে তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যাদের সঙ্গে আলোচনা হয়েছে, সবাই বলেছেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। দ্বিতীয়, আমি যে কথাটা বলেছি যে আসলে ওনাকে একটা ব্রিদিং টাইম দিতে হবে 5 বছরের জন্য। আর সেই ব্রিদিং টাইম দেওয়ার কারণ সময়ে উনি যেভাবে দেশটাকে একটা জায়গাতে নিয়ে যাবেন, আর রাজনৈতিক দল হিসেবে আপনারা ওই যে পেইনগুলো আছে বা শেখ হাসিনার জমানাতে আপনারা যেভাবে কাজ করতে না পারার কারণে যে সাংগঠনিক দুর্বলতা দেখা দিয়েছে, এই সাংগঠনিক দুর্বলতাটা 5 বছরে কাটিয়ে উঠতে পারবেন। ফলে আগামীতে আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবেন। এবং বিশ্বাস করেন যে দেশের শীর্ষ যত রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আমি এই কথাগুলো টেলিভিশনে বলেছি, তাদের সঙ্গে টেলিফোনে বলেছি, স্কাইপে বলেছি, তারা সবাই অ্যাগ্রি করেছেন। তাহলে দেখেন, উনি যখন ক্ষমতায় এলো, পুরো গ্রাউন্ড ছিল তার পক্ষে 100% তিনি সেই যে পারবেন, 5 বছর থাকবেন এবং দেশটাকে ভালোভাবে চালাবেন, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু 8 তারিখে তিনি যেভাবে দায়িত্ব গ্রহণ করলেন, যেভাবে তিনি এনসিপির ছেলেদের, তার নাতির বয়সী ছেলেদের, যাকে বলা হয় পুতুল হয়ে গেলেন, এবং তিনি যে শিশু সুলভ আচরণ করলেন, এবং তিনি 3 দিন পরে বাংলাদেশে এলেন, এয়ারপোর্টে যে বক্তব্য দিলেন, যারা তাকে রিসিভ করতে গেল, পুরো জিনিসটি আমার কাছে আসলে মনে হয়েছে যে তিনি ফ্রম দ্য ফার্স্ট যে ভালো করবেন না, এটা যেমন মনে হয়েছে। দ্বিতীয়, আমার আর একটা আশঙ্কা হয়েছিল, সেটি হলো যে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ, আপনি চিন্তা করেন ছোট দলের নেতা, বড় দলের নেতা, ছাত্র নেতৃবৃন্দ সবাই মিলে ক্যান্টনমেন্টে দেখা করতে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে। ইট ইজ রং সিদ্ধান্ত। ক্যান্টনমেন্টে যাওয়ার আগে, কারণ তখন তো ক্যান্টনমেন্ট রাজনৈতিক সহযোগিতা তাদের দরকার। ক্যান্টনমেন্ট দিক না সেনা শাসন, তাতে কিছু আসে যায় না। ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলো বসবে, ছোটরা বড়রা একসাথে বসবে, ঠিক নেপালের বালেন্দ্র সাহাদেবের মতো, মানে তারা ঐক্যমত্য হবে। তারপরে শেষে তারা নিজেরা সুশীলা কার্কির মতো কাউকে মনোনীত করবে এবং বলে দেবে যে রাজনৈতিক দলগুলো এতদিনের জন্য আমরা আপনাকে ক্ষমতা দিলাম। ফলে কি হলো, জেনারেল ওয়াকারুজ্জামান, বঙ্গভবন, ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেকগুলো পক্ষ দাঁড়িয়ে গেল, কেউ কারোর সঙ্গে কারো যোগাযোগ নাই। আর এই উপদেষ্টা মণ্ডলীতে জগা খিচুড়ি হয়ে গেল। নাহিদ ইসলামদের মতো মানুষ, হাসনাদের মতো মানুষ তার উপদেষ্টা নিয়োগ দিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কখনো রাজনীতি করেনি, তিনি উপদেষ্টা নিয়োগ দিতে গিয়ে তিনি তার বান্ধবী নূরজাহান বেগমকে ডেকে আনলেন। তিনি তার আরেক বান্ধবী লামিয়া মোর্শেদকে তার পাশে রাখতে চাইলেন। তিনি প্রেস বিভাগে ইচ্ছা মতো
মানে আমাদের এই সাংবাদিকতা জগতের যাদের কোনো রকম মানে একটু ইনফ্লুয়েন্স নেই, জাস্ট একটা পত্রিকা হয়তো চাকরি করে বা একটা প্রতিষ্ঠানে চাকরি করে, ওই পর্যন্ত তার পার্সোনাল হয়তো তিনি একজন ভালো সাংবাদিক, কিন্তু পুরো সংবাদপত্র জগতে একটা ইনফ্লুয়েন্স থাকতে হবে, তাদের কথা কেউ শুনবে, তাদের কাছে কেউ আসবে, তারা একটা টেলিফোন করে ডাক দিয়ে যদি বলে এই ভাই আপনি তো আমার বাসায় আসেন, তো এরকম ভাবে দেশের শীর্ষ 10 জন লোক তাদের বাসায় যাবে, এরকম একজন লোককেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেস টিমে নিতে পারলেন না। যাদেরকে নিলেন অল আর মানে যাকে বলা হয় কোনো ইনফ্লুয়েন্স তাদের ছিল না, ফলে এই লোকগুলো ক্ষমতা পেয়ে প্রায় সবাই বিরক্তিকর লোকে পরিণত হয়ে গেল। এরপর জামাতের সুপারিশে সেখানে কিছু লোক গেল, আমেরিকার সুপারিশে সেখানে কিছু লোক গেল, তারপর বিএনপির সুপারিশে লোক গেল, একটা জগা খিচুড়ি মার্কা মানে সেই উপদেষ্টা পরিষদ, এবং তার মধ্যে আবার সেই আল এরিয়াস কমিশন, বদিউল আলম কমিশন, তারপরে শেষে এই দেবপ্রিয় ভট্টাচার্য কমিশন, ইফতেখার সাহেব যিনি ছিলেন ওই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এদেরকে নিয়েছে একটা হজবরল সব করবে, সংবিধান সংশোধন করবে, এটা করবে ওইটা করবে। আমি ঠিক একেবারে 1 সপ্তাহের মধ্যেই আমি বুঝলাম যে এই ভদ্রলোক পারবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওনার চলে যাওয়া বেটার। উনি গেলেন না, উনি থাকার চেষ্টা করলেন, আর ওনার যে সমস্যাগুলো যেগুলো ছিল, ধরেন ওনার মামলা ছিল, মোকদ্দমা ছিল, এগুলো যদি উনি সরিয়ে নিতেন এগুলো আমরা কিছু মাইন্ড করতাম না, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু অর্থনৈতিক যে বিষয়গুলো তিনি করেছেন, ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো করেছেন, একটা বিশ্ববিদ্যালয় নিয়েছেন, একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ ফোনের যে টাকাগুলো, যে ডিভিডেন্ডগুলো, অর্থাৎ গ্রামীণ ফোন যেখানে তারা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে পারছে না, যেখানে তাদের 1200 কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা দেবে, এই টাকা তাদের ছিল না, সেই টাকাগুলো তিনি তার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন। গ্রামীণ ফোনকে তিনি অনুমতি দিয়েছেন, তোমরা এখন রেমিটেন্স করতে পারো, বিদেশে টাকা পাচার করতে পারো বা পাঠাতে পারো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঘটনা আসলে কবিরা গুনাহ হয়ে গেছে। এর মধ্যে আইন শৃঙ্খলার অবনতি, মব, এরপর সাম্প্রতিক সময়ে যে হাম নিয়ে যে ঘটনা, মানে এই যখন শত শত শিশু মারা গেছেন, হাজার হাজার শিশু আক্রান্ত, এবং এটা এত যাকে বলে এই হাম যে রোগটি, এটা শিশুদের মধ্যে এটা এতটা দ্রুত বিস্তার লাভ করে যে করোনার চাইতে এটা প্রায় অলমোস্ট, করোনার যে বিস্তার লাভের ক্ষমতা যদি 70% হয়, এটা 90%, করোনার চেয়ে দ্রুত বিস্তার লাভ করে। ফলে এই হামটা যে আসলে কোথায় গিয়ে থামবে এবং আরো কত শিশু মারা যাবে, কত শিশু আক্রান্ত হবে, উই ডোন্ট নো। এবং এই যে হামটা যে বাড়লো, এটা ওনার যে দায়িত্ব অবহেলা বা অনভিজ্ঞতা তা নয়, এটা উনি যে কাজগুলো করেছেন যতটুকু আমরা জেনেছি রীতিমতো ক্রাইম করেছেন। এই হামের টিকা ইউনিসেফ, জাতিসংঘের যে ইউনিসেফ তারা সরবরাহ করত, সেই ইউনিসেফকে বাদ দিয়ে তিনি বেশ কয়েকটা প্রাইভেট কোম্পানিকে কাজ দেওয়ার চেষ্টা করেছেন, নিঃসন্দেহে তার নিজের লোকজনকে দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেটা তিনি পারেননি। না পারার কারণে টিকাই আমদানি হয়নি, আর টিকা আমদানি হওয়ার কারণে এই রোগটি আজকের এই পর্যায়ে। এবং এটা নিয়ে সারা পৃথিবী খেপে গেছে, জাতিসংঘ খেপে গেছে, ইউনিসেফ খেপে গেছে, বিশ্বের যে সকল মানবাধিকার সংগঠন রয়েছে যারা শিশু অধিকার নিয়ে কাজ করে তারা খেপে গেছে, তারা দেশে বিদেশে এই লোকের বিরুদ্ধে যাকে বলা হয় মামলা করার জন্য, জনমত তৈরি করার জন্য, এর বিচারের জন্য আওয়াজ তুলছে। আর বাংলাদেশে তো ওনাকে পেলে মানে যে সকল সংগঠন কোটি কোটি করে তারা খেয়ে ফেলবে তাকে, পিরানহা মাছ বা যেভাবে হাঙ্গর একটা মানুষকে খেয়ে ফেলে, ওইরকম অবস্থা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পর্যায়ে, ঘৃণার পর্যায়ে চলে গেছে। তার অফিসের সামনে এখন তার ফাঁসির দাবি নিয়ে লোকজন মিছিল করছে, মেয়েরা বাড়তে থাকবে। এর বাইরে তার এবং তার যারা আপনজন লোকজন ছিলেন, এদের সবার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ। ওই যে লোকগুলো ছিল, একটা লোক ছিল যোগাযোগ উপদেষ্টা, আমি ভালো জানতাম এই লোকটাকে, কথাবার্তা অনেক সুন্দর বলতেন। এখন সবাই বলছে সত্যমিত আল্লাহ জানেন, বয়স্ক মানুষ, বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, ফয়জুল করিম, প্রথম আলোর সৃষ্টি, ওখানে কলাম ঠেলাম লিখতেন। তো সেই ভদ্রলোককে আমি মনে করতাম যে এটা বোধহয় বাংলাদেশের একটা সবচেয়ে সর্বকালের সেরা একজন অনেস্ট মানুষ। এখন দেখা গেল তার জমানাতে যোগাযোগ মন্ত্রণালয়, তার জমানাতে জ্বালানি মন্ত্রণালয় যে পরিমাণ লুটপাট হয়েছে, একমাত্র জ্বালানি মন্ত্রণালয় 35,000 কোটি টাকার লুটপাট হয়েছে। এই কথাগুলো সবাই বলা বলি করছে, সত্যমিত জানি না। তো জ্বালানিতে যদি এই অবস্থা, যোগাযোগে কত হয়েছে, কোনো কাজ, একটা ছোট রাস্তা মানে মেরামত করার সে সামর্থ্য তার ছিল না। খালি মিষ্টি মিষ্টি কথা বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেন, এই লোকটা গাল ফুলিয়ে সন্দীপ বাড়ি সেভাবে কথাবার্তা বলতেন। কিন্তু কোন একটা পত্রপত্রিকা দেখে
একটা রাস্তা উনি গিয়ে মেরামত করিয়েছেন এই 18 মাসে, এই ঘটনা ঘটেনি, কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তার জামানাতে ওই মন্ত্রণালয়গুলো, উনি এর সাথে জড়িত না জড়িত আল্লাহ জানেন, আর উনি ওনার কপাল জানেন, কিন্তু ওই মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতি যেভাবে বেড়েছে, খালি জনপ্রিয়তা, যে এই আমি এত টাকা কম দিলাম, এই প্রকল্পের ব্যয় কমিয়ে দিয়েছি, এখানে এই কাজ করেছি, এই সকল গাল ভরা গল্প, কিন্তু দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমি যেহেতু, উনি তো মানে 5টা বছর আমি বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ছিলাম, ফলে উনি কি কাজ করতে পারেন, তারপরে ওনার সীমা পরিসীমা কি, দুর্নীতির কি, এই জিনিসগুলো আমার বলতে গেলে মুখস্থ। ফলে কাজে এই জিনিসগুলো যখন ওনার ক্ষমতা চলে যাওয়ার পরে ওনার সম্পর্কে শুনছি, বা ওনারকে আমি খুব ভালো জানতাম, ওনার পক্ষে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু শেষের দিকে যখন তার বদনাম ক্ষমতার শেষের দিকে ছড়িয়ে পড়লো, আমি ভীষণ রকম আহত হলাম। এইভাবে একইভাবে আরো অনেক কয়েকজন উপদেষ্টা, যারা দুর্নীতি করবে, যারা সরকার থেকে এই পদ পদবি ব্যবহার করে লাইসেন্স নেবে, ব্যবসা বাণিজ্য করবে, কমিশন নেবে, দেশ বিদেশে টাকা পাচার করবে, এই জিনিসগুলো স্বপ্নেও আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু সেই কাজগুলো হয়েছে। এবং সেই কাজগুলো হওয়ার পরে তারা আবার এই তারেক রহমান সাহেবের জামানাতে আবার সংঘটিত হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে ওই যে ডিপ স্টেট পলিসি, তারা প্রথম মাসখানেক তারা চুপচাপ ছিল, এখন তারা আবার দৌড়াদৌড়ি করছে, আবার কথা বলছে, আবার তৎপরতা বাড়িয়েছে। ফলে কি হলো, সরকার এবং এই ইনুস বাহিনী, তার সঙ্গে সঙ্গে তার মব বাহিনী, তার সঙ্গে সঙ্গে তাদের ডিপ স্টেট বাহিনী, তারা সব একেবারে প্রতিটা পক্ষ দাঁড়িয়ে গেছে আন্ডারওয়ার্ল্ড, দাঁড়িয়ে গেছে সেই জঙ্গিবাদ, এবং সরকারের যে সকল হঠাৎ বন্ধু তৈরি হয়েছিল, সেই বন্ধুরাও সরকারের পেছন থেকে ছড়িয়ে পড়েছে। ফলে আমরা আবার একটা মাঝখান নেয় একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, যেখানে কোনো সেন্ট্রাল কমান্ড নেই কোনো কিছুর, এবং সেই কমান্ডের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার পড়ে গেছেন, তার লোকজন পড়ে গেছেন। ফলে এত ঘৃণা, এত ক্রোধ, এত বিশৃঙ্খলা, এত অস্থিরতা, সেই অস্থিরতার মধ্যে যে কখন কি হয়ে যায় এটা আমরা বলতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।